দেখুন, সেটা তো আপনারা সবাই জানেন যে গ্যাসের দাম কি পরিমাণে। সামনে ঈদ, ঈদের সময় গ্যাস পাওয়া যাচ্ছে না, এ খুব কষ্টের ব্যাপার। তার জন্যই আজকে মিছিল। তবে বীরভূম জেলায় 11টা সিটে 11টাই জয়লাভ হবে। সব জায়গায় তো বললাম দু নম্বরই অন্যায় এটা। বীরভূমে নির্বাচন প্রায় শুরু হয়ে গেছে, রাজ্য নির্বাচন শুরু হয়ে গেছে, প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। প্রচারে কবে থেকে নামছেন আপনি? প্রচারে এই দেখতে পেলেন তো, মিছিলে হাঁটলাম, দু একদিনের ভেতরেই সব দেখতে পাবেন। তো আবার খেলা শুরু 100 বার ভাই যাও। ধন্যবাদ। নির্বাচনে যে প্রার্থী অত নয়, পার্টির ক্যান্ডিডেট 11টাই জিতবে। বীরভূমে 11 230 থেকে 235, 230 থেকে 235 যাও। ধন্যবাদ। দেখুন, যেভাবে গ্যাসের দাম আচমকা বাড়ছে, মানুষের দ্রব্যপূর্ণ বৃদ্ধি হচ্ছে, তার প্রতিবাদে মাননীয় মুখ্যমন্ত্রী পরশুদিন রাস্তায় হেঁটেছেন। তাই আমরাও আজকে বোলপুর শহরে মানুষকে জানান দিচ্ছি যে তারা বেহিসাবিভাবে যে সরকার চালাচ্ছে তাদের বোঝা উচিত ছিল যে এই যুদ্ধ হবে, আমাদের দেশে অসুবিধা হবে। তা সত্ত্বেও তারা কোনো আগে থেকে প্রিকশন না নিয়ে, কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, তারা এতদিন ঘুমাচ্ছিল। তাই এই যে বৃদ্ধিটা হলো, আমরা আগেও দেখেছি যে এরকম একটা সুযোগে বৃদ্ধি করে, তারপরে যখন বাইরের দাম কমে, কিন্তু আমাদের দেশের দাম কমে না। তাই আমাদের আশঙ্কা এই দামটা থেকেই যাবে। তাই আমরা মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই। এখনো পর্যন্ত তো যেভাবে হয়রানি হচ্ছে মানুষ, এই হয়রানি নিয়ে কি বলবেন? দেখুন, এই সরকার তো 14 সাল থেকে মানুষকে হয়রানিতে নিয়ে যাচ্ছে, একটার পর একটা। তারা কোনো রকম কোনো পরিকল্পনা নেই। তারা নোটবন্দি থেকে শুরু করে আজকে গ্যাস নিয়ে মানুষকে হয়রানি হচ্ছে, কদিন আগে এসআইআর নিয়ে হলো। তার এইভাবে তারা বারে মানুষকে বিপদে ফেলে চাইছে। তাই সেদিন দুঃখের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে 26 আসুক যাক, তারপরে 29 আমরা দেখবো এই সরকার কী করে থাকে। দাদা, একটা বিষয় যে কিছু জায়গায় কালোবাজারি চলছে জ্বালানি গ্যাস নেই, কি বলবেন? আমাদের প্রশাসন সজাগ আছে, প্রশাসন সব ব্যাপারে লক্ষ্য রাখছে। আশা করি যদি খবর থাকে আপনাদের দেন, তার ব্যবস্থা প্রশাসন নেবে। বিধানসভা নির্বাচনে এটা কতটা প্রভাব ফেলবে গ্যাসের যে মূল্যবৃদ্ধি বা গ্যাসের যে হয়রানি? সবের দিনই তো এফেক্ট পড়ে আছে, আর কি নতুন করে কি হবে? শুধু ভোটের দিনে 23 এপ্রিলে অপেক্ষা, তারপরেই দেখতে পাবেন বিজেপি আদৌ থাকবে কিনা একটা সিট, সেটা সন্দেহ। সেখানে সিউড়ির উজ্জ্বল চট্টোপাধ্যায়কে করা হলো, কি বলবেন? আমি খুব খুশি। এই কারণে একটা লোক দীর্ঘদিন ধরে একই পদে থাকবে বা একই জায়গায় থাকবে এটা ঠিক না। আমাকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে 10টা বছর বীরভূম জেলা সভাধিপতির আসনে কাজ করার সুযোগ দিয়েছে, যখন বীরভূমে খুব ক্রাইসিস অবস্থা। এবং আমি সভাধিপতি থাকতেই আমাকে ওখানে বিধায়ক, সেখানে সিউড়ির যখন খুব টাফ সময়, তখন আমাকে দায়িত্ব দিয়েছিল। এবং আমি আমাদের প্রিয় নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, আমার প্রিয় নেত্রী, শ্রদ্ধেয় নেত্রী মমতা ব্যানার্জির কাছে আমি আশীর্বাদ চেয়েছিলাম যে দিদি, তোমার যদি আশীর্বাদ মাথায় থাকে, সিউড়ি বিধানসভা আমি জয় করবই এবং তোমাকে উপহার দেবো। আমি জয় করেছি, উপহার দিয়েছি। এবং এখন যেটা হয়েছে, দলীয় যেটা সিদ্ধান্ত, এটা আমি মান্যতা দিই এবং এটাকে গুরুত্ব দিই। দলের অনেক কাজ আছে, শুধু পদে থাকার, এখানে এমএলএ থাকতে হবে বা অন্য কোনো কিছু থাকতে হবে তা নয়। দলীয় সাংগঠনিক কাজ করব। আমি সেই মানুষ যে মানুষ, আমার মধ্যে কোনো রকম একটু দাগ কাটেনি। এই কারণে দাগ কাটেনি, আমি আমার জীবনে প্রায় 54টা বছর রাজনীতির মধ্যে আছি। ছাত্র পরিষদ থেকে আমি রাজনীতিতে এই জায়গায় উঠে এসেছি। সুতরাং আমার কাছে বড় জায়গা, যে সম্মানটা আজকে পেয়েছি আমি সারা জীবন মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার মাথার মণিকোটায় তারা থাকবে। এবং
আগামী দিনে যদি আমাকে সাংগঠনিক কোনো দায়িত্ব দেয় আমি সেটা মাথা পেতে পালন করব। ইতিমধ্যেই প্রশ্ন উঠছে যে উজ্জ্বল চট্টোপাধ্যায় তো একটা শহরের নেতা, তাকে প্রার্থী করা হলো, সেটা কি বলবেন? দেখুন, আমরা সবাই মিলে লড়াই করব। উজ্জ্বল চট্টোপাধ্যায়কে জেতানোর জন্য আমি তো কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, আমি কনগ্রাচুলেশন জানিয়েছি। উঠে আসুক আরও, আমার সিউড়ি শহরে আরও ডেভেলপমেন্ট হবে ও যদি সভাপতি মানে ইয়ে হয়। সুতরাং এখানে তো ভালো, আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে, আমি তো মনে করি যদি আমরা এই লড়াইটা করি তাহলে আমি দাঁড়ালে যে রেজাল্ট হতো ও দাঁড়িয়েছে সেই রেজাল্টই হবে। কোর কমিটি বৈঠকে আপনি থাকবেন পর থেকে? কেন থাকবো না? এটা আমি তো এখনো জেলা পরিষদের সদস্য, আমি তো জেলা পরিষদে যাইনি, তার মানে কারোর সঙ্গে আমার কাজলের সঙ্গে খুব দূরত্ব আছে বলে যাইনি তা নয়, আমার সঙ্গে কোনো দূরত্ব নেই। কোর কমিটি মিটিংয়ে তো একসঙ্গে থাকি। সুতরাং আগামী দিনে কোর কমিটি মিটিংয়ে আমাকে যখন আছি মেম্বার তখন নিশ্চয়ই ডাকবে এবং দল যেখানে আমাকে দায়িত্ব দেবে ওইখানে নির্বাচনে কাজ করো, আমি সেই নির্বাচনে কাজ করতে যাবো। কোথাও কি মনে হচ্ছে কাজল কেষ্ট দ্বন্দ্বে আপনি টিকিট পেলেন না? এইটা নেই, আমি 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 কোনো দ্বন্দ্বের মধ্যে কোনদিন ছিলাম না, আজও দ্বন্দ্বের মধ্যে আমি নেই। আমি পরিষ্কার কথা বলছি যে আমি কোনো দ্বন্দ্বের মধ্যে যাইনি আর দ্বন্দ্বের মধ্যে আমি যাবও না। দাদা, একটা কি আক্ষেপ থেকে যাচ্ছে, মন্ত্রী চন্দনা সিনহা ইডি বারবার তাকে ডাকছে, সমন পাঠাচ্ছে, তিনি টিকিট পাচ্ছেন, অথচ আপনি কোনো রকম কোনো দোষারোপ নেই, সেক্ষেত্রে আপনি টিকিট পেলেন না, এটা একটা আক্ষেপের? আমার কোনো আক্ষেপ নেই, আমি নিয়ে বিশ্বাস করুন আপনারা। আমাকে 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেছিলেন, দেখ তোকে বিধায়ক, তুই সিনিয়র মানুষ, তোকে বিধায়কের জায়গা আমি দিতে পারলাম না, কিন্তু তুই জেলাটাকে দেখবি। এবং আমি তারপরেই 2013-তে আমি কিন্তু জেলা পরিষদের দায়িত্ব নিয়েছি, দিদি আমাকে সভাধিপতি করেছে। সুতরাং 10টা বছর আমি পরপর ছিলাম। এবারও দিদি 2000 এই যে লাস্ট যেটা 23-এ যে পঞ্চায়েত নির্বাচনটা হয় সেই নির্বাচনে কিন্তু আমাকে কিন্তু বারবার ইনস্ট্রাকশন যে তুই দাঁড়াবি, এবং আজ তার জন্য আমি 30,000 ভোটে ওখানে ইলামবাজার থেকে জিতেছি এবং আমি আজকে জেলা পরিষদের সদস্য আছি। সুতরাং দিদি যা বলবে, দিদির নির্দেশের বাইরে আমি 1 ইঞ্চি কথা হাঁটি নাই, হাঁটবো না। বীরভূম জেলায় একাধিক নতুন মুখ টানা হয়েছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? নতুন মুখ তো আমি আশা করব যে আমি নতুন মুখ বলতে চাই না, এদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। আজকে কাজলও তো প্রায় 3 বছরে 2.5 বছরের ওপর সভাধিপতি আছে, তার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। সুতরাং সেই জায়গায় ওরাও ভালো কাজ করবে এটা বিশ্বাস রাখি। এখানে তো 2 জন চেঞ্জ হয়েছে, একটা হচ্ছে নরেশ বাউরিকে দিয়েছে। নরেশ বাউরি পুরনো দিনে আমাদেরই তৃণমূল কংগ্রেসের এমএলএ ছিল, সুতরাং তার অভিজ্ঞতা আছে, বিধানসভায় কি বলতে হয়, কিভাবে চলতে হয় সেটা জানে। সুতরাং এখানে নতুন কেউ নেই, সবাই পুরনোই আছে। কাজল শুধু এবারে প্রথম সেখানে বিধানসভায় যাবার জন্য তাকে দল নমিনেশন নমিনেশন দিয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলছে যে এখন থেকেই যে বিকাশ রায়চৌধুরী তিনি কিন্তু এবারে তার ক্যারিয়ার শেষ, মানে রাজনীতির শেষ, কি এটা কি? আমি এসব ব্যাপারে কোনো আলোচনা করি, দেখুন রাজনীতি আমার 54 বছরের রাজনীতি, আমি তো সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে আজকে কিন্তু আমি এই জায়গায় পৌঁছেছি। আর রাজনীতিতে শেষ কথা কিছু নেই, রাজনীতিতে শেষ কথা কিছু নেই। মাননীয় মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দেবেন, যে কাজ করতে বলবেন, আমি কৃতজ্ঞ এখনও বলছি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে, যে সঠিক সময়ে নতুন মুখকে সেখানে নিয়ে এসেছে। এবং আমি বিশ্বাস করি আমাকে নিশ্চয়ই দলীয় কোনো সাংগঠনিক জায়গায় কাজ করার সেই সুযোগটা করে দেবে।
রাজনীতিটা অনেকদিন তো সারা জীবনই তো করছি, সুতরাং কোনোদিন সিপিএম থেকেও আসেনি, আরএসপি থেকেও আসেনি, বা অন্য কোনো দল থেকে আসেনি। একটাই দল করে গেছি, সেটা হচ্ছে কংগ্রেস করতাম, দিদিও তখন কংগ্রেসে ছিলেন, আবার এখনও সেই দল করছি 1998 সাল থেকে মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে। আজকে সেই জায়গায় করেছি, কেস কাচারি খেয়েছি, বিভিন্ন রকমের মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। ছাত্র পরিষদ যখন করতাম তখনও মামলা খেয়েছি, মিথ্যা মামলা। সুতরাং এগুলো তো ঘাত প্রতিঘাতের মধ্যে হারমাদের বিরুদ্ধে লড়াই করেছি। বীরভূম যখন আমাদের যারা আছে নেতৃত্ব, তাদের সঙ্গে তো কাঁধে কাঁধ মিলিয়ে, ঘরে তো ছিলাম না, রাত্রিবেলায় ফোন আসতো, অমুক জায়গায় অমুক হয়েছে, কেষ্টই ফোন করতো বা অন্য কেউ ফোন করতো, পাঁচিল পেরিয়ে ঘর থেকে বেরোতাম, বাড়ির লোককে যাতে না জাগিয়ে তারা যেন আমাকে আটকে না দেয়। সুতরাং সেই জায়গা থেকে আমি আজকে এই জায়গায় এসেছি ভাই। সুতরাং আমি এই জন্যে ভাবার কোনো কারণ নেই, বিরোধীদের তাদের খুশি হবার কোনো কারণ নেই। বিকাশ রায় চৌধুরী ছিল, বিকাশ রায় চৌধুরী আছে, বিকাশ রায় চৌধুরী আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে যে দায়িত্ব এতদিন পালন করেছে, দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করব। আগেও অনেকবার আমি বলেছি, 2024 লোকসভা নির্বাচনেও বলেছি, বিগত দিনের যে রেকর্ড ছিল সেই রেকর্ডগুলোকে আমরা ভাঙব। আজকে প্রার্থী ঘোষণা হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে বলছি, বীরভূম জেলার যে 11টা সিট আছে, 11-0 হবে, 11টাতে জোড়া ফুল ফুটবে। বিগত দিনে যে লিড, যে মার্জিনে বীরভূম জেলার 10টা বিধায়ক তৃণমূল কংগ্রেসে জিতেছিল, 26 নির্বাচনে 11টাতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে যেখানে প্রার্থী করেছে সেই জয়যুক্ত হবে এবং বিপুল ভোটের ব্যবধানে বিরোধীরা আমরা পিছিয়ে রাখবো। দাদা, বেশ কিছু জায়গায় তৃণমূলের প্রার্থী বদল হয়েছে, তার মধ্যে বীরভূমও রয়েছে, কি বলবেন? দেখুন, প্রার্থীর ব্যাপারটা রাজ্য নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত। লক্ষ লক্ষ মামাটি মানুষের সৈনিকের আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখের দিকে তাকিয়ে আছে। তো সর্বত লক্ষ লক্ষ যারা মামাটি মানুষ সৈনিক, প্রত্যেককে তো ক্যান্ডিডেট করা সম্ভব নয় 294টা আসনে। সর্বত কেউ প্রার্থী হবে, কেউ হবে না। বিগত দিনে আমিও তো প্রার্থী ছিলাম না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হিসাবে, নির্ভীক সৈনিক হিসাবে লড়াই করেছি। তো আরও যারা বীরভূম জেলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছে, তারা সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে লড়াই করবে এবং বীরভূম জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন সেই প্রকল্পগুলোকে তুলে ধরবে, সেই উন্নয়নে লড়াই হবে এবং বিরোধীরা বীরভূম জেলাকে তথা বাংলাকে যে বঞ্চনা করেছে, 100 দিনে কাজের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, রাস্তা তৈরির টাকা দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব কোষাগার থেকে টাকা নিয়ে বাংলার মানুষের মুখের হাসি ফুটিয়েছে। সর্বতই বাংলার মানুষ বুঝে গেছে। 21 নির্বাচনের যোগ্য জবাব দিয়েছিল, 23 জবাব দিয়েছে, 24 দিয়েছে, 26 জবাব দিয়েছে। দ্বিতীয়বার আপনি জনপ্রতিনিধি হিসেবে লড়াই করছেন, তাও আপনার মহকুমার বাইরে। বিজেপি সিপিএমকে টেক্কা দিতে পারবেন? বীরভূম জেলায় বিজেপি সিপিএমের কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। বীরভূম জেলায় তো সারা বাংলায় সিপিএম কংগ্রেস তো শূন্য হয়ে গেছে, ওদের নাম না নেওয়াটাই উচিত। রইল বিজেপি, সেও বাংলার মানুষকে, বাংলাকে যেভাবে পিছিয়ে দিতে চেয়েছে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, যারা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে, ভোটের সময় এলে যাদের দেখা যায়, ভোটের বাজার সময় যারা অন্য রাজ্য থেকে টাকার বস্তা নিয়ে এসে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করে, তারা ভোট চাইতে গেলে বাংলার সুবুদ্ধি সম্পন্ন মানুষ, রাজনীতি সচেতন মানুষ ভোট দেবে না। এসআইআর নাম করে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যারা সারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, তাদেরকে বাংলার মানুষ ভোট দেবে না। এক রাজ্য থেকে অন্য রাজ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাঙালিরা, বাংলা ভাষাভাষীরা অন্য রাজ্যে গেলে তাদের উপর মানসিক নির্যাতন, তাদেরকে থানায় বসিয়ে রেখে অত্যাচার, তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে অন্য রাজ্যে পাঠিয়ে দেয়, তাদেরকে বাংলা মানুষ ভোট দেবে না। বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। চতুর্থবারের জন্য 250-এরও বেশি আসন নিয়ে বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় বসতে চলেছে। অপেক্ষা করুন,
দেখতে থাকুন। প্রচার কবে থেকে শুরু হচ্ছে আপনি? আমি আগামী পরশু দিন থেকে প্রচার শুরু করব। বুঝতে পারছেন রমজান মাস চলছে, সব হয়তো কালকে দিনটা আমার অন্য একটা কাজ আছে, কাল দিন যেতে পারবো না। আগামী পরশু দিন থেকে আমাকে দল যে দায়িত্ব দিয়েছে সেই কেন্দ্রে আমি পৌঁছে যাব। দাদা, দেখা যাচ্ছে আপনার সাথে যারা ওঠা বসা করে আপনার ঘনিষ্ঠরা কিন্তু বেশিরভাগ জায়গায় সিট পেয়েছে, টিকিট পেয়েছে, প্রার্থী হয়েছে। আবার বলছি, দল যাকে যেখানে যোগ্য মনে করেছে তাকে সেখানে প্রার্থী দিয়েছে। প্রার্থী সিলেকশনের ব্যাপারটা, নমিনেশন দেওয়ার ব্যাপারটা আমার দলের সর্বোচ্চ নেত্রী, সর্বোচ্চ নেতা তারা ঠিক করে। সম্ভবত আমি একজন দলের কর্মী হিসাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন বলে আমি মনে করি। কোচিয়ারে হাতিয়ার একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন। আমরা যখন স্টেজে উঠে বক্তব্য রাখি 100টা কথার মধ্যে 99টা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে হয়। আমরা কেউ নই, 294টা আসনেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়নকে লক্ষ্য রেখেই আমরা এগিয়ে চলেছি। আমার বাড়ি নানুর, আমাকে হাসানে প্রার্থী করা হয়েছে। এখনো পর্যন্ত হাসানের কে বুথ সভাপতি, কে অঞ্চল সভাপতি, কে বুথের মেম্বার, কে পঞ্চায়েত সভাপতি আমি জানি না, জানার প্রয়োজন নেই। প্রার্থী আমি নই, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নগুলোকে তুলে ধরাই হচ্ছে আমার লক্ষ্য। আর হাসান বিধানসভার মানুষকে আপনাদের মাধ্যমে সুনিশ্চিত করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজল শেখ পালন করবে। জেলা পরিষদের দায়িত্ব দিয়েছিল বীরভূম জেলা জাতি ধর্ম মতামত নির্বিশেষে 19টা পঞ্চায়েত সমিতিকে সমানভাবে দেখেছি। সকল সম্পদে মানুষের উন্নয়নের স্বার্থে সদা সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছি। হাসান বিধানসভা ক্ষেত্র ব্যতিক্রম হবে না। গত বছর আপনার নাম চাপিয়ে দিও না, প্রার্থী হননি, এবং আবার প্রার্থী হলেন সেই জায়গা থেকে, যেটা কতটা আশাবাদী রয়েছে পড়বে আমার এটা হয়েছে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুধুমাত্র উপলক্ষ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব এবং দিদি আমাদের মতামত যে দায়িত্ব দিয়েছে, আমার পাশে জেলা পরিষদ সভাধিপতি আমাদের প্রিয় জননেতা কাজল দাস অনুপ্রাণিত হয়ে আমি ওই বিধানসভা ঝাঁপাচ্ছি এবং 30 থেকে 40 হাজার ভোটে জিতে বিধানসভা যাও। ওই বিধানসভায় কার্যত দেখা গেছিল বিরোধিতা গেছিল বীরভূম থেকে, বিরোধী হিসেবে গেছিল অনুপ সাহা, তিনি আবার প্রার্থী আপনার বিরুদ্ধে। দেখুন, ওটা হতে বিজেপি। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছে, জোড়াফুল চিহ্নে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নিয়ে আমরা যাব এবং মানুষ ভোট দেওয়ার জন্য অগ্রিম হয়ে আছে। আমরা জেনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের মুখ্যমন্ত্রী হবে, আমরা তার সৈনিক। আপনি প্রার্থী হলেন, এই জেলার কোন নেতাকে ধন্যবাদ জানাবেন? আমি সর্বোপরি আমার পাপুরি মা, আমি যাকে এসে প্রণাম করলাম, ইনি সাক্ষাৎ দেবী, তার আশীর্বাদে আজকে এই জায়গায় পৌঁছে গেছে। মা, আমার মা, পাপুরি মা, এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, আর যিনি আমার পাশে আছেন তিনি বীরভূম জেলা নতুন সূর্য, তার দেখানো পথে আমি চলছি। প্রথম আপনাকে প্রার্থী অনুব্রত মণ্ডল করেছিলেন, দ্বিতীয়বার কাজল শেখকে ধন্যবাদ জানাচ্ছেন, কি বলবেন? দেখুন, আমি এখানে কোনো বিতর্কিত মন্তব্য করব না। আমার সকলের প্রিয় নব সূর্য কাজল শেখ জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।